মেয়েটাকে বাথরুমের মধ্যে বন্ধ করে রাখে ওরা এবং তারপর ৩০ জন প্রথম দিনই ধর্ষণ করে মেয়েটাকে। একের পর এক আসছিল এবং ধর্ষণ করছিল। চিৎকার ভেসে আসছিল ওই বাড়িটা থেকে। মেয়েটার গোপনাঙ্গে লোহার রড, সেফটিপিন, মাংসের হাড়, মাছের কাঁটা এবং আরও বিভিন্ন জিনিস প্রবেশ করানো হয়। ৪২ দিন ধরে লাগাতার ধর্ষণ করে ১০০-রও ওপরে মানুষ। এবং এই ৪২ দিন ধরে টানা ধর্ষণ এবং নানা রকম পাশবিক অত্যাচার করার পর মেয়েটার সাথে ওরা যা করে আত্মা কেঁপে উঠবে। পৃথিবীর জঘন্যতম অপরাধগুলোর মধ্যে ধর্ষণ সবথেকে জঘন্য অপরাধ। সবথেকে জঘন্য ধর্ষণের কেসগুলোর কথা আমাদের যখনই মাথায় আসে, আমাদের মনে পড়ে আমাদের দেশের অভয়াকাণ্ডের কথা, নির্ভয়াকাণ্ডের কথা। এবং আজকে এই ভিডিওটা দেখার পর কিছুটা হলেও হয়তো মনুষ্যত্ব থেকে বিশ্বাস উঠে যাবে। মানুষ এতটা নিচে, এতটা বর্বর হতে পারে, কোন লেভেলে যেতে পারে, আজকের এই ভিডিওটা শোনার পর বুঝতে পারবে। যাদের বয়স 18-র নিচে বা যারা অতিরিক্ত নৃশংস জিনিস সহ্য করতে পারেন না, তাদেরকে ভিডিওটা থেকে দূরে থাকার কথা বলবো, আর বাকি নিজের দায়িত্বে। জাপান পৃথিবীর অন্যতম এক সুরক্ষিত বা সেফেস্ট কান্ট্রি বলা হয় নারীদের জন্য জাপানকে। রাত 12টার পরেও নাকি মহিলারা একা একা বাড়ি ফিরে এখানে। এই জাপানের সাইটামা অঞ্চলের মিসাতো শহরে জন্ম নেয় জুনকো ফুরোতো নামে একটা মেয়ে। পরিবারে ছিল মা, বাবা, বড় ভাই, ছোট ভাই। সে সাইটামার একটা স্কুলে পড়তো। স্কুলের পরে একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে পার্ট টাইম কাজও করতো, কারণ তাদের পারিবারিক অবস্থা সেরকম একটা ছিল না। সে নিজের ক্লাসে বেশ জনপ্রিয় ছিল, কারণ স্বভাবে সে খুব ভদ্র ছিল, মেধাবী এবং সুন্দরী দেখতে ছিল। সুতরাং ক্লাসের অনেকেই তাকে বেশ হিংসে করত। একটা ছেলে যার নাম হিরোশি মো, জুনকোর প্রতি একতরফা ভালো লাগা ছিল এবং সে ঘনিষ্ঠ হতে চাইতো তার সাথে। সে জুনকোকে প্রপোজও করে, কিন্তু জুনকো সরাসরি তাকে অপমান করে এবং প্রত্যাখ্যান করে। হিরোশি একজন প্রভাবশালী ছেলে ছিল এবং সেজন্য তার বিরুদ্ধে তেমন একটা কেউ কথা বলতো না। হিরোশির এটা বিশ্বাসই হচ্ছিল না যে তাকেও কোনো মেয়ে না বলতে পারে। ওই কিছু ছেলেপেলে থাকে না, যে কোনো মেয়ে যদি তাকে পছন্দ না করে তো এমন একটা ভাব দেখায় যে মেয়েটা তাকে প্রত্যাখ্যান করে হয়তো জীবনের বিশাল বড় একটা ভুল করে ফেলেছে, সেরকম কিছু। প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। কয়েকজন বন্ধুর সঙ্গে মিলে জুনকোকে ফাঁসানোর একটা পরিকল্পনা করে। পরিকল্পনা কিছুটা ফিল্মি ছিল। তাদের এক বন্ধু জুনকোকে আক্রমণ করবে বা জুনকোকে হ্যারাস করবে এবং হিরোশি এসে তাকে রক্ষা করবে হিরোর মতো, যাতে জুনকোর মন পাওয়া যায়। তো প্ল্যান অনুযায়ী 1988 সালের 25শে ডিসেম্বর জুনকো পার্ট টাইম কাজ করে সাইকেলে নিজের বাড়ি ফিরছিল। একটা অচেনা ছেলে এসে জুনকোকে টিজ করতে থাকে। জুনকো সাইকেলের পেছনে লাথি মারে এবং সাইকেল থেকে ফেলে দেয়। হিরোশি কাছে পিঠে লুকিয়েছিল, সে প্ল্যান মতো বাইরে আসে এবং জুনকোকেও ছেলেটার হাত থেকে বাঁচায় এবং বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছিল, পরিকল্পনা অনুযায়ী চলছে সবকিছু। হিরোশি বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে জুনকোকে একটা পরিত্যক্ত গুদামের মধ্যে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। নিজেকে সেই ইকুয়াজা সদস্য বলে পরিচয় দেয়। ইকুয়াজা কি? ইকুয়াজা তৎকালীন সময়ে জাপানের সবথেকে বড় মাফিয়া গুন্ডাদের দল, এবং সেই সময় জাপানে মাফিয়া রাজ চলত। মাফিয়াদের বিরুদ্ধে সহজে কেউ কথা বলতো না। তাকে ভয় দেখিয়ে একটা হোটেলে নিয়ে যায়। হোটেলে গিয়ে সে তার বন্ধুদেরকে ডাকে। বন্ধুদের নাম হলো জো ওলুরা এবং ইয়াসুশি ওয়াতানাবে। তাদেরকে ফোন করে ডাকে এবং তারা 3 জন মিলে একসাথে জুনকোকে ধর্ষণ করতে থাকে। এবং এটা তাদের প্রথমবার করা কোনো অপরাধ নয়, কারণ গত কয়েক সপ্তাহে তারা অন্য একটা মেয়ের সাথেও একই জিনিস করেছে। ওভাবে এই রাস্তা দিয়ে যখন যায় তখন কেউ গিয়ে বিরক্ত করে, একটা ছেলে হিরোর মতো গিয়ে বাঁচায় এবং শেষ পর্যন্ত সেই মেয়েটার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে বা মেয়েটাকে জোর করে কোথাও একটা নিয়ে গিয়ে ধর্ষণ করে। তারা সিদ্ধান্ত নেয় যে জুনকোকে এইভাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না, কারণ মেয়েটা আমার প্রেম প্রস্তাব মানতে চায়নি, এত সহজে তো ছাড়বো না। এছাড়াও সে যদি পুলিশকে ডেকে আনে তাহলে তো আলাদাই কেস হয়ে যাবে। সুতরাং পরদিন সকালবেলায় হিরোশি জুনকোকে একটা কাছাকাছি পার্কে নিয়ে যায়। সেখানে জো, ইয়াসুশি এবং আরেকটা নতুন ছেলে যার নাম নোরাহু সে অপেক্ষা করছিল। তারা জুনকোর ঠিকানাটা জেনে নেয় এবং তাকে হুমকি দিয়ে বলে, আমাদের ধর্ষণের কথা যদি তুমি কাউকে কোনো কিছু বলো তো তোমার বাড়িতে ঢুকে সবাইকে মেরে ফেলবো, কারণ তুমি জানো আমরা জাপানের সবথেকে বড় গ্যাংয়ের মেম্বার। এক কথায় বলতে গেলে মেয়েটাকে ভয় পাইয়ে তারা নিজেদের সাথেই রেখে দেয়। এরপর তারা মেয়েটাকে নিয়ে যায় মিনাতোর বাড়িতে। সেই বাড়িতে ওর সাথে দিন রাত একের পর এক ধর্ষণ চলতে লাগলো। জুনকো নিখোঁজ হওয়ার 3য় দিনে জুনকোর মা বাবা পুলিশের সাথে যোগাযোগ করে, তাকে খুঁজে বের করার চেষ্টা করছিল। অপহরণকারীরা কিন্তু এটা জানতো
যে তাকে খোঁজার জন্য পুলিশের কাছে যাবে তার মা বাবা। তাই জুনকোকে দিয়ে তার মা বাবাকে তারা ফোন করায়। তারা জুনকোকে দিয়ে বলায় যে আমি একজনকে ভালোবাসি এবং তার সাথে পালিয়ে এসেছি, এবং তাকে এটাও বলতে বাধ্য করা হয় যে তার মা যেন তাকে খোঁজার চেষ্টা না করে, সে আর বাড়ি ফিরবে না। মানে এখান থেকে দুটো জিনিস পরিষ্কার। এক, জুনকো এতটাই সহজ সরল ছিল যে তাকে যখন ভয় পাওয়ানো হয় সে প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায় এবং তারা যা বলছিল সে তাই করছিল। দ্বিতীয়ত, সেই সময় জাপানে মাফিয়া রাজ এতটাই চরমে ছিল যে তারা যাকে তাকে বাড়িতে ঢুকে মেরে দিত, এবং এই ইয়াকুজা দলটা জাপানের সবথেকে বড় মাফিয়াদের দল ছিল জাপানের ওই অঞ্চলটাতে। এবং এই জন্যই জুনকো চুপ করে যায়। জুনকোকে তারা বাথরুমের মধ্যে বন্দি করে রাখলো এবং এক ধরনের খেলার মতো বানিয়ে ফেললো তাকে, যে যখন আসছে যা খুশি করে চলে যাচ্ছে। তারা তাকে শুধুমাত্র ধর্ষণ করেনি, প্রচণ্ড মারধর করত। এই অমানুষগুলো এতটাই নীচ মানসিকতার ছিল, তারা বিভিন্ন চেনা জানা ছেলে পেলেকে যারা তাদের সঙ্গে মিশত তাদেরকে গিয়ে বলতো যে আমাদের একটা যৌন দাসী আছে, তোরা চাইলে তোরাও আসতে পারিস। প্রতিদিন নতুন নতুন প্রচুর মানুষ আসতো এবং জুনকোকে ধর্ষণ করে চলে যেত। কেউ ধর্ষণ করতো, কেউ শারীরিকভাবে অত্যাচার করত। প্রথম দিন অন্তত 30 জন, একটা অতটুকু মেয়েকে 30 জন ধর্ষণ করে। এবং শুধুমাত্র পুরুষ নয়, একজন তরুণী মেয়েও নাকি এসেছিল। সে এসেছিল শুধুমাত্র মেয়েটার উপর অত্যাচার করতে। একটা কলম দিয়ে তার মুখের মধ্যে বিভিন্ন কিছু আঁকাআঁকি করে চলে যায়। মানে মানুষের মানসিকতা কোন লেভেলে যেতে পারে, কোন লেভেলে নিচে যেতে পারে। সপ্তম দিন জুনকোকে সবসময় নগ্ন অবস্থায় থাকতে বাধ্য করে তারা। ক্রমাগত মারধর, অপমান, এবং যখন তারা বিরক্ত হয়ে যেত ঘন্টার পর ঘন্টা তাকে আধা ফ্রিজারের মধ্যে ঢুকিয়ে রাখত। মিনাতোর ভাই এবং বাবা মা একই বাড়িতেই থাকতেন। এবার প্রশ্ন হলো, তাদের বাড়িতে একটা মেয়েকে এনে এইভাবে অত্যাচার করা হচ্ছে, তারা কিছু বলল না? বাবা মা হস্তক্ষেপ করতে ভয় পেতেন, কারণ তারা জানতেন তাদের ছেলে কীরকম এবং তাদের ছেলে রেগে গেলে মা বাবাকেও হত্যা করতে পিছপা হবে না। মিনাতোর বাবা মা প্রতিদিন এই জিনিসগুলো দেখত, কিন্তু না দেখার ভান করে এড়িয়ে যেত। আর এছাড়াও ইয়াকুজার মতো মাফিয়া দলের সঙ্গে তাদের ছেলের সম্পর্কের কথাও তারা জানতেন। এবং ওই যে একটু আগে বললাম, মাফিয়াদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে চাইতো না। প্রায় 10 দিন ধরে নির্যাতনের পর জুনকোর শরীর তার সাথে বিশ্বাসঘাতকতা করতে শুরু করেছিল। তার সাইনাসে এতটা রক্ত জমে যায় যে নিঃশ্বাস নিতে পারছিল না। খাওয়া দাওয়া, এমনকি জলপান পর্যন্ত করতে পারছিল না। যদি কোনো কিছু খেত বা জলপান করার চেষ্টা করতো সঙ্গে সঙ্গে বমি করে দিত। এবং এই মানুষরূপী পশুগুলো এতটা নীচ ছিল, মেয়েটা যখন বমি করত তখন তারা তাকে প্রচণ্ডভাবে আরও মারত, তাকে দিয়ে বমি পরিষ্কার করাতো। রাত যখন বেশি ঠান্ডা হয়ে উঠত, বাড়ির বারান্দায় চরম ঠান্ডায় তাকে ঘুমোতে বাধ্য করা হতো। কখনো কখনো তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি বা তারও নিচে চলে যেত। এবং অত ঠান্ডায় একটা মেয়েকে বাইরে ওভাবে ফেলে রাখতো তারা বারান্দায়। অবশেষে একদিন যে ছেলেগুলো বাইরে থেকে রোজ রোজ নতুন নতুন ছেলে যে ধর্ষণ করতে আসতো, তাদের মধ্যে কেউ একজন জুনকোর ভাইকে গিয়ে বলে দেয় যে তোর দিদিকে ওখানে আটকে রাখা হয়েছে। তার ভাই গিয়ে পুলিশকে জানায়। কি মনে হয় পুলিশ জেনে যাওয়ার পরে এবার সব কিছু ঠিক হয়ে যাবে? না, এখান থেকে তো কাহিনী অন্যদিকে মোড় নেয়। দুজন পুলিশ অফিসার তাড়াতাড়ি ঘটনাস্থলে পরীক্ষা করার জন্য পাঠানো হয়। তারা এসে মিনাতোদের বাড়িতে ঘন্টি বাজান। মিনাতোর মা বাবা দরজায়। পুলিশ যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তখন মিনাতোর মা বাবা কেবলমাত্র এটাই উত্তর দেয় যে বাড়িতে কোনো মেয়ে নেই, এবং পুলিশ তাদেরকে ধন্যবাদ জানিয়ে চলেও যায়। মানে পুলিশ যেখানকারই হোক না কেন, কাজ তাদের ওই একটাই। পুলিশ তাদেরকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। হতে পারে পুলিশ সেই মাফিয়া গ্যাংটাকে ভয় পেত যার কথা বলা হয়েছে। 20 দিন কেটে যায়। জুনকো সম্পূর্ণভাবে হাঁটতে অক্ষম। তার পায়ে লাইটারের ফ্লুইড ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়, যার ফলে তার পায়ের মধ্যে মারাত্মক পোড়া দাগ হয়ে গেছিল। এবং জুনকো তার হাত দিয়ে কিছু ধরতেও পারছিল না, কারণ তার হাতগুলোকে ডাম্বেল দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছিল। তার হাড় ভেঙে গিয়েছিল, নখ ছিন্ন ভিন্ন হয়েছিল। কয়েক রাত পরে ছেলেগুলো রাতের বেলা একটু বেশি মদ্যপান করে ফেলে এবং হুঁশ হারিয়ে ফেলে। জুনকো ভাবল এটাই পালানোর একমাত্র সুযোগ। সে তাড়াতাড়ি বেডরুম থেকে সিঁড়ি দিয়ে নিচে হামাগুড়ি দিয়ে নেমে আসে। নিচুতলায় এসে ফোনের কাছে পৌঁছায়। ফোন করে, পুলিশকে কল করতে শুরু করে। ফোন বাজে, একজন অফিসার ফোন তোলে। ঠিক যখন সে কথা বলতে যাবে, হিরোশি চলে আসে। তার পেছন থেকে ফোনের রিসিভারটা ছিনিয়ে নেয়। রিসিভারটা তার কানে লাগিয়ে সে বলে ভুলে ডায়াল করে ফেলেছি, সরি বলে ফোনটা রেখে দেয়। এবং মেয়েটাকে চুল ধরে টানতে টানতে আবার ওপরতলার ঘরে নিয়ে যায়। এবং এই ঘটনার সাথে সাথে জুনকোর এই নরক থেকে বেরিয়ে যাওয়ার শেষ রাস্তাটুকুও বন্ধ হয়ে যায়। আর পুলিশকে ফোন করার শাস্তিস্বরূপ মোমবাতির শিখা তার মুখের চারপাশের দিকে ঘোরানো হয়। তার চামড়াগুলোকে অল্প অল্প করে পোড়ানো হয়। লাইটারের ফ্লুইড এবার তার পায়ের মধ্যে দিয়ে পায়ে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছিল, আগুন ধরিয়ে আবার নিভিয়ে দেওয়া হচ্ছিল। একটা মেয়েকে বারবার আগুন ধরিয়ে
তার চামড়াটাকে অল্প করে পুড়িয়ে তাতে জল ঢেলে দিচ্ছিল। মেয়েটার মধ্যে যতটুকু প্রাণশক্তি জীবিত ছিল, মেয়েটা রিকোয়েস্ট করতে থাকে কাঁদতে কাঁদতে যে তাকে যেন তারা মেরে ফেলে, কারণ সে আর সহ্য করতে পারছে না। এবং মেয়েটার এরকম আর্তনাদ শোনার পরেও ওই নরপিশাচেরা কংক্রিটের সঙ্গে মেয়েটাকে চেপে ধরত এবং অন্যরা তার শরীরের ওপর লাফাতো। 30 দিনের দিন জুনকু সঠিকভাবে প্রস্রাবও করতে পারছিল না। তার যৌনাঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল। সিগারেট, লাইটার ইত্যাদি দিয়েও তার যৌনাঙ্গ পুড়িয়ে দেওয়া হয় এবং এরই মধ্যে বিভিন্ন ধারালো অমসৃণ বস্তুও তার যৌনাঙ্গে প্রবেশ করানো হয়। এমনকি আতশবাজি পর্যন্ত তার যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়। আর আতশবাজিগুলো শুধুমাত্র তার গোপনাঙ্গে নয়, তার পায়ু, মুখ এবং কানের মধ্যেও ঢোকানো হয়েছিল। তার কানের পর্দাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 44 দিন জুনকুকে এতদিনে 100রও বেশি মানুষ ধর্ষণ করেছে। প্রতিদিন 10-12 জন করে আস্ত ধর্ষণ করত এবং সেগুলো তাদের কাছে একটা খেলার মতো ছিল। অবিরাম তার উপরে বিভিন্ন ধরনের নারকীয় অত্যাচার চলতই। এদিন দুপুরবেলায় তার মুখে গরম মোম ঢেলে দেওয়া হয়, বিশেষ করে তার চোখের পাতা, সেখানে গরম মোম এবং জ্বলন্ত সিগারেট চেপে ধরা হয়। লাইটার দিয়ে বিভিন্ন জায়গা পুড়িয়ে দেওয়া হয়। আবার মাছ ভাজার সূচ, মুরগির হাড়, কাঁচি, লোহার বোতল ইত্যাদি সমস্ত কিছু তার যৌনাঙ্গের প্রবেশ করানো হতে থাকে, তার মুখে প্রবেশ করানো হতে থাকে। কখনো কখনো তাকে আরশোলা খেতে দেওয়া হতো এবং নিজের প্রস্রাবও পান করতে বাধ্য করা হতো। এমনকি প্লাস দিয়ে, যেটা দিয়ে নাট ঘোরায়, সেই প্লাস দিয়ে তার বাঁ পাশের স্তনবৃন্তটাও ছিঁড়ে ফেলা হয়েছিল এবং এভাবে তাকে মেঝেতে ফেলে রাখা হয়েছিল। এতদিনে জুনকুর শরীর থেকে পচা মাংসের গন্ধ আসতে শুরু করে, কারণ তার শরীরের বিভিন্ন জায়গা ক্ষয়ের ফলে পচে গেছে। মেয়েটার সঙ্গে এগুলো ছাড়াও আরও এমন এমন কিছু করা হয় যেগুলো আমি এই ভিডিওতে বলতে পারছি না, মুখ দিয়ে আসছে না। তো যাই হোক, এই সমস্ত কিছু চলতে চলতে এক সময় মেয়েটা মারা যায়। 24 ঘন্টার মধ্যে মিনাতোর ভাই মিনাতোকে ফোন করে এবং জানায় জুনকু মারা গেছে। যতগুলো ছেলে ছিল সবাই আতঙ্কিত হয় এবং বাড়িতে ছুটে আসে। তারা একটা প্ল্যান করে। কি প্ল্যান? তারা জুনকুর মৃতদেহটা 55 গ্যালন তেলের ড্রামে ঢুকিয়ে রাখে এবং সেটাকে কংক্রিট দিয়ে ভরে দেয়। জুনকুর লম্বা চুলের একটা ছোট অংশ কংক্রিটের ওপর দিক দিয়ে বেরিয়েছিল, যেটা তারা সম্ভবত লক্ষ্য করেনি। টোকিওর কোতোর নামে একটা জায়গায় একটা নির্মাণ স্থলে সে ব্যারেলটা তারা ফেলে দেয়। তারা ভেবেছিল তারা হয়তো বেঁচে গেল, কিন্তু হিরোশি একটা ভুল করে ফেলে। 2 সপ্তাহ পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যায় অন্য একটা কেসে, সেটাও কোনো একটা মেয়ে সংক্রান্ত কেসেই। এবং পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে, সে ভেবে নেয় হয়তো পুলিশ জুনকোর ব্যাপারে জানতে পেরেছে এবং জুনকোর ব্যাপারেই তাকে ধরে আনা হয়েছে। হয়তো তার কোনো সাথী জুনকোর ব্যাপারে সমস্ত কিছু সত্যি কথা পুলিশকে বলে দিয়েছে এবং এই জন্য সে জুনকোর ব্যাপারে সমস্ত কিছু গড়গড় করে বলতে শুরু করে যে কি কি করেছে তার সঙ্গে এবং তাকে কোথায় লুকিয়ে রেখেছে তার মৃতদেহটাকে। এবং এগুলো বলার সময় তার মুখের মধ্যে কোনো আফসোসের চিহ্ন মাত্র ছিল না। তো যাই হোক, পুলিশ এসব শুনে অবাক হয়ে যায়। জুনকোর বডিটা ওখান থেকে উদ্ধার করা হয় এবং পুলিশ হিরোশি এবং কয়েকজন ছেলেকে গ্রেপ্তার করে। ড্রামটা যখন খোলা হয়, কংক্রিট ভেঙে ফেলা হয়, জুনকোর দীর্ঘদিনের মৃত শরীরটা দেখা যায় ভয়াবহ অবস্থায়। জুনকোর পরিবারকে সবকিছু জানানো হয় যে তার সঙ্গে কি কি ঘটেছিল এবং তার মা, মানে জুনকোর মা, যখন এটা শুনতে পান যে তার মেয়ের সঙ্গে কিভাবে অত্যাচার করা হয়েছে, তার মা সেখানেই অজ্ঞান হয়ে যায় এবং তিনি এতটা মানসিক ট্রমায় চলে যান যে তিনি মানসিক হাসপাতালে ভর্তি হন এবং বহু বছর অবধি জুনকোর মা মানসিক হাসপাতালেই ছিলেন। একটা মা কি করে সহ্য করবে তার মেয়ের প্রতি এই ধরনের অমানসিক অত্যাচার করা হয়েছে, যেগুলো মানুষ ভাবতেও পারে না। জুনকুর মৃতদেহটা ময়নাতদন্ত করা হয় এবং জানা যায় জুনকু নাকি গর্ভবতীও ছিল। ধর্ষণের জন্য সে গর্ভবতী হয়ে গেছিল এবং কাচের বোতলের ছোট ছোট টুকরো এখনও তার মলদ্বারের মধ্যে আটকে ছিল। তার মুখ এতটাই বিকৃত হয়ে গেছিল যে আঙুলের ছাপ দিয়ে তাকে শনাক্ত করতে হয়েছিল যে ওটা জুনকুর মৃতদেহ। এবার তাদের সঙ্গে কি হলো? যারা এই ধরনের নৃশংস কাজটা করেছিল তারা কিশোর হওয়া, যেহেতু তারা 18 বছরের নিচে ছিল, আদালত 4 বন্দিকারীদের নাম প্রথমে গোপন রেখেছিল, যেটা পরবর্তীকালে প্রকাশ পায় এবং তাদেরকে হালকা শাস্তি দেওয়া হয়। যখন তাদেরকে কোর্টে পেশ করা হয়, তাদের মধ্যে একটা ছেলেরও চোখে মুখে আফসোসের কোনো চিহ্ন মাত্র ছিল না। উল্টো তাদের দেখে মনে হচ্ছিল যেন তারা গর্ব করার মতো কোনো একটা কাজ করেছে। তো আদালত থেকে তাদেরকে হালকা শাস্তি দেওয়ার পর এই জিনিসটা জাপানে আগুনের মতো ঘটনাটা ছড়িয়ে পড়ে। মানুষ প্রচণ্ডভাবে ক্ষেপে ওঠে এবং সরকার তারপরে বাধ্য হয় তাদের বিচার আবার শুরু করার। তারা 18 বছর হওয়ার পর, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও তাদের বিচার হয় আবার এবং অবিশ্বাস্যভাবে এবারও তারা মিনিমাম শাস্তি পেয়েছিল।
এই যে নারকীয় কাণ্ড, এটার জন্য যে শাস্তি হওয়া দরকার, ন্যূনতম মৃত্যুদণ্ড। আমার হিসাবে তো এইসব মানুষের প্রতিটা বডি পার্ট কেটে টুকরো টুকরো করে মারা উচিত। কিন্তু যাই হোক, আইন সবার ওপরে, আইনের উপরে কেউ নেই, এটাই বলা হয় সমাজে। তো সেই আইন অনুযায়ী তাদেরকে মৃত্যুদণ্ড তো দূরের কথা, ন্যূনতম শাস্তি তাদেরকে দেওয়া হয়। হিরোশির 20 বছরের জেল হয়, মিনাতোর 5 থেকে 7 বছরের জেল হয়, ওয়াতানাবের 9 বছর এবং জো 8 বছরের শাস্তি পেয়েছিল। এবং সবথেকে দুঃখজনক ব্যাপার, এই দানবরা এখনও পর্যন্ত জীবিত আছে এবং স্বাভাবিকভাবে স্বাধীনভাবে জীবনযাপন করছে। এবং যাকে 20 বছরের জেল দেওয়া হয়েছিল সেও 8 বছর পরে জেল থেকে বেরিয়ে যায়। তার কারণ ওই যে রাজনীতি, গুন্ডা বাহিনী, অপরাধকারী বা ধর্ষক, একই সরল রেখায়। এবং জেল থেকে বের হওয়ার পরেও তারা পাল্টায়নি। মিনাতো যখন জেল থেকে বেরিয়ে আসে তার নাম সে প্রথমেই পরিবর্তন করে, তার নাম রাখে সে সেনজি। এবং 2006 সালে এক রোমানিয়া নারীকে সে বিয়ে করে, তাদের একটা মেয়েও হয়েছিল। তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং তারপরে মিনাতো আবার একই রকমভাবে অপরাধ করে, একটা ব্যবসায়ীর হত্যাও করে। তো যাই হোক, এই ছিল পৃথিবীর সবথেকে নৃশংস, সবথেকে কুখ্যাত ধর্ষণ কাণ্ড, জুনগো ফুরোটার ধর্ষণ। যে কোনো দেশেই ঘটুক না কেন, যেখানেই ঘটুক না কেন, ধর্ষণের মতো এত নীচ অপরাধ পৃথিবীতে দুটো নেই। তোমার কি মনে হয় ধর্ষণের উপযুক্ত শাস্তি কি হওয়া উচিত? অবিশ্বাস্য ব্যাপার এবং আফসোসের ব্যাপার, বেশিরভাগ ক্ষেত্রে দেশ যাই হোক না কেন, যারা ধর্ষক, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে ঘটে, খুব কম ক্ষেত্রে দেখা যায় ধর্ষণের অপরাধী শাস্তি পেয়েছে। তোমার কি মতামত এই বিষয়ে নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবে। এই ছিল আজকের ভিডিও লাইক শেয়ার করতে বলবো না। কিছু জিনিস আছে যেগুলো শুধু বলার সময়ও মানসিকতা এমন জায়গায় গিয়ে পৌঁছয় যে আর কিছু বলার থাকে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন এবং আশেপাশে মানুষকে ভালো রাখবেন।